আমরা তো জানি যে যোগাসন ব্যাক পেন, শোল্ডার পেন এসবের জন্য খুব উপকারী। অ্যাজমার জন্য শুনেছি যোগাসন খুব ভালো কাজ দেয়। তা এই ব্যাপারে যদি আপনি একটু আলোকপাত করেন। হ্যাঁ, এটা সাধারণ সব মানুষেরই একই রকম ভাবনা চিন্তা যে ব্যথা বেদনার ক্ষেত্রে যোগাসন ভালো কাজ করে, কিন্তু যোগাসন শুধুমাত্র ব্যথা বেদনা নয়, অ্যাজমাতেও কিন্তু ভীষণ ভালো কাজ করে। তার কারণ হচ্ছে অ্যাজমা হলে আসলে আমাদের যে লাংস এবং আমাদের রেসপিরেটরি সিস্টেম, সেই সিস্টেমটা অনেক উইক হয়ে যায় এবং সেখানে বিশেষ করে কিছু চেঞ্জেস আছে। তো যে চেঞ্জেসগুলোর জন্য দায়ী হচ্ছে আমাদের ইনফ্লামেশন বা অ্যালার্জি। এই অ্যালার্জি বা ইনফ্লামেশন এই দুটোই কিন্তু কমাতে প্রচুর যৌগিক টেকনিক বা প্রচুর যৌগিক প্র্যাকটিস আছে যেগুলো ভীষণভাবে কার্যকরী। তো সবার প্রথমে যেটা বলবো যে আমাদের যে হাইপার সেন্সিটিভিটিনেস, যেটা অ্যালার্জেনগুলোর জন্য যে হাইপার সেন্সিটিভিটিনেস, সেইটা কমানোর কিছু বিশেষ টেকনিক বা ক্রিয়া আছে। সেগুলো আমরা যদি করি তাহলে আমাদের অ্যালার্জিক যে রিয়াকশান সেটা বডিতে কমবে, তাহলে আমাদের কিন্তু অনেকটা যে অ্যাজমার যে টেন্ডেন্সি সেটা কমবে। দ্বিতীয়ত যে আমরা যদি যৌগিক অভ্যাস বা আসনগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের রেসপিরেটরি সিস্টেমকে যে হেল্প করে যে মাসেলসগুলো, সেই মাসেলসগুলোকে অনেক স্ট্রেংথেনিং করতে পারি, আমাদের ব্রিদিংয়ের যে এফিসিয়েন্সি সেগুলোকে বাড়াতে পারি। তার ফলে কি হয় যে অ্যাজমা রোগী তার ব্রিদিংটা অনেক ইজি হয়ে যায়। তো এই বিভিন্ন রকম টেকনিক, বিভিন্ন রকম অভ্যাস যেগুলো যৌগিক টেকনিকের মধ্যে আছে বা যোগা থেরাপির মধ্যে আছে, সেগুলো কিন্তু অ্যাজমাতে ভীষণ ভীষণ ভীষণভাবে কাজ করে এবং আমরা ভীষণ ভালো উপকার পাচ্ছি বিভিন্ন মানুষকে প্র্যাকটিস করে। অ্যাজমা হলে কখন যোগা শুরু করা উচিত? জেনারেলি এটা নিয়ে কোনো পার্টিকুলার ডেডলাইন নেই যে এরকম ভাবে করা উচিত। তবে যা প্রথমেই বলবো যে যখন অ্যাজমা হচ্ছে, বুঝতে পারছেন যে আমার একটা ব্রিদিং ডিফিকাল্টিস হচ্ছে এবং এই ব্রিদিং ডিফিকাল্টিসটা এক এক বয়সে হতে পারে, কারো বাচ্চাদের হয়, কখনো কখনো একটা সার্টেন এজে গিয়ে হয়। তো এটা একটা সাইকোসোমাটিক ডিসঅর্ডার অ্যাজমাটা। তো সেই জন্য যখন হচ্ছে তখনই শুরু করা উচিত এবং খুব অ্যাকিউট ফেজটাকে জাস্ট সামলে নিয়ে তারপরেই শুরু করুন। যত তাড়াতাড়ি শুরু করতে পারবেন তত বেটার রেজাল্ট দেওয়া যাবে এবং জিনিসটাকে একদম গোড়ায় এটাকে মানে এর নিষ্পত্তি করা সম্ভব প্র্যাকটিসের মাধ্যমে। এবং শুধু তাই নয়, যদি কারো হেরিডিটিতে যদি থাকে সেক্ষেত্রে একটা সমস্যা আছে, তাকে কিন্তু 100% এটা থেকে নির্মূল করে বের করে আনাটা একটু ডিফিকাল্ট হয়। কিন্তু সে যদি থ্রু আউট দ্য লাইফ প্র্যাকটিসের মধ্যে থাকে, সে যদি থ্রু আউট দ্য লাইফ যৌগিক ক্রিয়ার অভ্যাসের মধ্যে থাকে, তাহলে কিন্তু সে সারা জীবন ভালো থাকতে পারবে এবং তার ইনহেলেশনের বা ইনহেলারের যে ডিপেন্ডেন্সি বা মেডিকেশনের যে ডিপেন্ডেন্সি সেটা অনেক কমে যাবে। অ্যাজমা হলে কোন কোন যৌগিক অভ্যাসগুলো আমরা প্র্যাকটিস করতে পারি? জেনারেলি অ্যাজমা সাধারণ মানুষের এটাই ধারণা যে এটা একটা ব্রিদিং ডিফিকাল্টিস মাত্র, কিন্তু এটা শুধু ব্রিদিং ডিফিকাল্টিস নয় এবং এইটা একটা সাইকোসোমাটিক ডিসঅর্ডার এবং এই সাইকোসোমাটিক ডিসঅর্ডারটাকে আমাদের কিন্তু ফিজিক্যালি এবং মেন্টালি বোথ দ্য সাইড হ্যান্ডেল করতে হয় এবং সেই জন্য তাকে আমরা যদি শুধুমাত্র ব্রিদিং এক্সারসাইজ বা প্রাণায়াম এইগুলোতে আটকে থাকি তাহলে আমরা কিন্তু বেটার রেজাল্ট পাবো না। সেই জন্য আমাদেরকে কিছু রিল্যাক্সেশন টেকনিক, তার সাথে কিছু আসন, কিছু ক্রিয়া, কেন বডির ভিতরের মধ্যে যে টক্সিক বা মেটেরিয়াল যেসবগুলো ডিপোজিট হয় বা আমরা বলবো যেটাকে কফ বা যে ধরনের সেলেসা যেটা বাংলায় বলে, এই ধরনের জিনিসগুলো যদি ডিপোজিটটাকে আমরা কমাতে পারি, যদি সেগুলোকে বের করে দিতে পারি, তাহলে সেগুলো কিন্তু ভীষণ কার্যকরী ভূমিকা পালন করে। তার জন্য আলাদা আলাদা যৌগিক টেকনিক আছে। তো অ্যাকচুয়াল যোগা থেরাপি ভীষণ উপকারী। সেখানে যেমন যৌগিক ক্রিয়া, যেমন প্রাণায়াম, আসন, বন্ধা সব কিছুই কিন্তু খুব কাজের। তবে তার মধ্যে কিছু ব্রিদিং টেকনিক, যেমন সেকশনাল ব্রিদিং, যেমন ফুল যৌগিক ব্রিদিং, যেমন কিছু সূক্ষ্ম প্রাণায়াম, উজ্জায়ী, তার সাথে কিছু আসন যেমন মৎস্যাসন, উষ্ট্রাসন, এই ধরনের, মানে এইগুলো ম্যান টু ম্যান ভ্যারি করে। তার কারণ হচ্ছে প্রত্যেকটা কেসই আলাদা। কারোর হয়তো অ্যাজমার সাথে দেখা গেল হয়তো একটা ব্যাক পেন বা নি পেন আছে, আমি তাকে উষ্ট্রাসন করাতে পারবো না হয়তো। তো প্রত্যেকটা ম্যান টু ম্যান যেহেতু আলাদা, সেহেতু তাকে দেখে একজন এক্সপার্টের গাইডেন্স নিয়ে সেটা করাটাই সবচেয়ে ভালো। আমরা একেবারে ঠিক সেই ফরম্যাটেই এখানে প্র্যাকটিসটা করাই, যার অ্যাজ এ হোল তার যেটুকু প্রবলেম আছে
সেই প্রবলেমটা অনুযায়ী আমরা তার একটা প্রেসক্রিপশন করি এবং সেই প্রেসক্রিপশন অনুযায়ী সেই প্র্যাকটিসটা তাকে করানো হয়। একদম টেলার মেড, ইন্ডিভিজুয়ালিস্টিক, হোলিস্টিক, এভিডেন্স বেসড প্র্যাকটিস। আচ্ছা, বাচ্চাদের যদি অ্যাজমা হয় তখনও কি যোগাসন সমানভাবে উপকার দেবে? বাচ্চাদের অ্যাজমার ক্ষেত্রে বা বড়দের অ্যাজমার ক্ষেত্রে বলে কথাটা আলাদা করে না ভাবাই বেশি ভালো। তবে হ্যাঁ, অ্যাজমারও দুটো ভাগ হয়, একটা চাইল্ড অ্যাজমা বলা হয় আর একটা যে ইন জেনারেল অ্যাডাল্ট এজে গিয়ে যেটা হয় সেটা। কিন্তু বাচ্চাদের অ্যাজমা অনেক ক্ষেত্রে যেটা দেখা যায় যে 14-15 বছর বয়স বা 16 বছর বয়সের পরে গিয়ে ভালো হয়ে যায়, সেক্ষেত্রে তো খুবই ভালো রেজাল্ট। মানে তাদের ক্ষেত্রে দেখা যায় যে সে ভুলেই যায় অ্যাজমাটা তার হয়েছিল বলে, এতটাই বেটার হতে পারে। কিন্তু যদি কারো একটা সার্টেন এজের পর গিয়ে হঠাৎ অ্যাজমা শুরু হয়, তখন সেখানে দেখতে হবে কোনো প্যাথোলজি তার লাংসে বা তার রেসপিরেটরি সিস্টেমের মধ্যে ডেভেলপ করেছে কিনা। যদি সেই প্যাথোলজি সেরকম কোনো সিগনিফিকেন্ট না থাকে, তাহলে সেটাকে সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার হিসেবেই ট্রিট করতে হবে এবং সেই সাইকোসোম্যাটিক কন্ডিশনের মধ্যে তাকে সাইকোলজিক্যাল যে প্রবলেমসগুলো সেই জায়গাটাও খুব ইম্পর্টেন্স দিয়ে সেখানে ট্রিটমেন্টটা করা উচিত এবং সেই অনুযায়ী যোগা থেরাপি প্ল্যান করা উচিত। তো এক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে আমি বলবো আমরা অনেক বেটার রেজাল্ট পেতে পারি, আর বড়দের ক্ষেত্রেও বা অ্যাডাল্ট যারা তাদের ক্ষেত্রেও আমরা বেটার রেজাল্ট পেতে পারি যদি তার পজিটিভ ফ্যাক্টরটা অনুযায়ী আমরা যদি সেরকমভাবে ট্রিটমেন্টটাকে প্ল্যান করতে পারি। যোগাসন ছাড়া অ্যাজমার জন্য এখানে আর কি কি চিকিৎসা করা হয়? যোগাসন ছাড়া অ্যাজমার জন্য প্রচুর চিকিৎসা করা হয়। তো আমরা তার মধ্যে যেমন একটা উদাহরণ দিতে পারি, ধরুন আমরা আগে যেটা ট্রিটমেন্ট ছিল, যেটা ট্র্যাডিশনালি নিডলিং বলা হতো বা আকু পাংচার বলা হতো, এখন সেটার আরো একটু মডার্ন একটা আধুনিক ভার্সন আমরা পাই, ড্রাই নিডলিং। তো সেটাও আমরা করি এবং ড্রাই নিডলিং এর সাথে আমরা মক্সিবাসন কাপিং এর একটা নতুন বলবো না, আর একটা ট্র্যাডিশনাল চিকিৎসা পদ্ধতি, ন্যাচুরোপ্যাথি একটা পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে আমরা তার যে পজিটিভ ফ্যাক্টরগুলো সেগুলো থেকে তার যে সেন্সিটিভিটি সেগুলোকে কমানোর জন্য চেষ্টা করতে পারি। ডায়েট একটা চিকিৎসা পদ্ধতি, মানে ফুডকে আমরা রেগুলেট করে কন্ট্রোল করে তার অ্যালার্জেনগুলোকে কাট ডাউন করে তাকে আমরা চিকিৎসা করতে পারি। তো আমরা জেনারেলি যে কোনো পেশেন্টকেই তার পেশেন্ট হিসেবে দেখি এবং তার জন্য যে থেরাপি বা যে ধরনের চিকিৎসা অ্যাপ্লাই করলে বেটার রেজাল্ট পাওয়া যেতে পারে, বা একটা রোগীর ওপর একাধিক চিকিৎসার কে অ্যাপ্লাই করে চিকিৎসা পদ্ধতির বেটারমেন্টটাকে, মানে একাধিক চিকিৎসা পদ্ধতিকে অ্যাট এ টাইম অ্যাপ্লাই করে যাতে আমরা সেখান থেকে বেস্ট রেজাল্ট নিতে পারি তার চেষ্টা করি। তো এই বেস্ট রেজাল্ট কিন্তু সব রোগের ক্ষেত্রে বা সব রোগীর ক্ষেত্রে একটা চিকিৎসা বা একই রকম চিকিৎসা সবসময় বেস্ট রেজাল্ট আনতে পারে না। তো এই মিক্স ম্যাচ করা বা কম্বিনেশন করাটা ভীষণ জরুরি রোগীর জন্য এবং বেটার রেজাল্টের জন্য।